বড়সড় আক্রমণের মুখে কলকাতা বিমানবন্দর এবং এক্ষেত্রে কলকাতা বন্দরের যে জিপিএস, সেই জিপিএস কে স্পুফ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কেউ বা কারা করেছে। একদম হুবহু যা ঘটেছিল দিল্লি এবং মুম্বাই বিমানবন্দরের ক্ষেত্রেও। অর্থাৎ শেষ এক সপ্তাহে কলকাতা হলো তৃতীয় বিমানবন্দর যারা কিন্তু এই ধরনের বড় ষড়যন্ত্রের শিকার হলো, এবং পুরো বিষয়টায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল নিজে তদন্ত করছেন। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতকে কিন্তু ফের বড়সড় কোনো বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা বা দুর্ঘটনায় কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কিন্তু ক্রমাগত করছে। ঘটনা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে কালকে ভারত সরকারের পক্ষ থেকে নোটাম জারি করা হলো, এবং নোটাম জারি করে বলা হলো 13 থেকে 17 নভেম্বর কলকাতা বিমানবন্দর থেকে 50 নটিক্যাল মাইলস দূরত্বে এই নোটাম বলবৎ থাকবে, এবং মুম্বাই, কলকাতা এবং দিল্লি এই 3 এয়ারপোর্টে কিন্তু হাই অ্যালার্ট ভারতের গোয়েন্দা দপ্তর জারি করলেন। পাশাপাশি যে তথ্য আমাদের সামনে উঠে আসছে সেখানে বলা হচ্ছে কলকাতা বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক শক্তিগুলো দিল্লি এবং মুম্বাইয়ের মতোই বড় সড় পরিকল্পনা করার চেষ্টা করলো, যাতে আহমেদাবাদের মতো ফের এক বড় সড় বিমান দুর্ঘটনার মুখে আমাদের ভারত কিন্তু পড়ে। দেখুন, এর আগে এই পুরো ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছিল 6 নভেম্বর, যেদিন ভারতের গোয়েন্দারা জানতে পারেন যে দিল্লি বিমানবন্দরে সাইবার অ্যাটাক করা হয়েছে। এরপরে আমরা জানলাম মুম্বাই এয়ারপোর্টেও 13 নভেম্বর এই ধরনের ভয়ঙ্কর কাণ্ড ঘটানো হয়েছিল। আর তারপর 14 নভেম্বর অর্থাৎ কাল রাতে ফের কলকাতা বিমানবন্দরকে কিন্তু টার্গেট করা হয়েছে। এবং এই জিপিএস স্পুফিং যদি করা হয়, আপনারা জানেন বিমান দুর্ঘটনার সম্মুখীন হওয়ার চান্স সর্বাধিক বেড়ে যায়, কারণ বিমান যখন চলবে তখন পাইলট জানতেই পারবে না তিনি কোন উচ্চতায় উঠছেন, তার রানওয়ে কোথায়, তিনি উত্তর দিকে আছেন না পূর্ব দিকে আছেন। পুরো বিষয়টা মাঝ আকাশে একটা ধোঁয়াশা তৈরি করার একটা চেষ্টা। এবং কালকে ভারত সরকার স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে যদি জিপিএস স্পুফিং এর কোনো সম্ভাবনা কোনো পাইলট দেখেন তাহলে 10 মিনিটের মধ্যে ভারতের গোয়েন্দা দপ্তরকে জানাতে হবে। এবং এই যে নেক্সাস দুর্ঘটনার পিছনে কাজ করছে, সেই নেক্সাসকে ধরার চেষ্টা ভারতের গোয়েন্দারা, ভারতের বিভিন্ন দপ্তর একত্রে কিন্তু করতে শুরু করে দিয়েছে। কিন্তু অনেকের কাছে এই প্রশ্ন যে কিভাবে এই দুর্ঘটনা ঘটানো সম্ভব, জিপিএস স্পুফিংটি কি, কেন ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে, আমি আপনাদের সহজ ভাষায় পুরো বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করছি, তাহলেই আপনারা বুঝবেন ঠিক কত বড় ঘৃণ্য ষড়যন্ত্র কালকে কলকাতা বিমানবন্দরকে কেন্দ্র করে করা হয়েছিল, এবং কিভাবে আমাদের ভারতের গোয়েন্দা দপ্তর এই চক্রান্তকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে। এই মুহূর্তে ভারত এই যে পার্টিকুলারলি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ জিএনএসএস ব্যবহার করে, তা কিন্তু আমেরিকার জিপিএস, অর্থাৎ আমেরিকার জিপিএস এর উপর ভারতের ডিপেন্ডেন্সি এখন সর্বাধিক। এছাড়াও বিভিন্ন দেশ কিন্তু জিপিএস আমেরিকার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে বাজারে এনেছে। যেমন ধরুন রাশিয়ার নিজস্ব সিস্টেম গ্লোনাস, চায়নার নিজস্ব সিস্টেম বাইডু, ইউরোপের নিজস্ব সিস্টেম গ্যালিলিও, ইন্ডিয়ার নিজস্ব সিস্টেম কিন্তু নাভিক আছে। কিন্তু নাভিকের সমস্যাটা হলো নাভিক মোটে কোস্টাল এরিয়া থেকে 150 কিলোমিটার দূর অব্দি অপারেট করতে পারে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য নাভিকটা কিন্তু কাজে লাগে না, ডোমেস্টিক ফ্লাইটের জন্য কিছু কিছু ক্ষেত্রে নাভিক সিস্টেম কাজে লাগে। এবার দেখুন এই মুহূর্তে যেটা দেখা গেছে যে এই যে টোটাল গ্লোবাল নেভিগেশন সিস্টেম যেটা ভারত ব্যবহার করে এই মুহূর্তে আমেরিকার জিপিএস, তা হঠাৎ করে স্পুফিং এর আওতায় পড়ে, সাইবার অ্যাটাকের আওতায় পড়ে। এবং এর ফলে কালকে জরুরিকালীন ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার একটি ইনভেস্টিগেশন শুরু করার নির্দেশ দিয়েছেন, এবং ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের দপ্তর বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, কারণ এই জিপিএস সিস্টেমের উপর ডিপেন্ড করে ফ্লাইট পরিষেবা গোটা ভারত জুড়ে চলতো, এবং এই স্পুফিং করে এই ফ্লাইট পরিষেবাকে সম্পূর্ণভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা কেউ বা কারা করেছে তা কিন্তু পরিষ্কার উঠে এসছে। এবার এই স্পুফিং বিষয়টা কি, দেখুন আমি একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই স্পুফিং হলো যখন ফ্লাইট আকাশে ওড়ে এক্সাক্ট কোন লোকেশনে উঠছে সেটা পাইলটের জানার প্রয়োজন, কোন জায়গায় বর্তমানে এই মুহূর্তে ফ্লাইটটি আছে এবং মাটি থেকে কতটা উপরে আছে, কতটা উপরে নামা উচিত, এবং আশেপাশে আর কোনো ফ্লাইট আছে কিনা, কোন রানওয়েতে নামবে এবং সেই রানওয়েটা ক্লিয়ার আছে কি নেই, সেই রানওয়েতে
অন্য কোনো ফ্লাইট এরপরে নামবে কি নামবে না, মানে পুরো বিষয়টা এখন সেন্ট্রালাইজ স্যাটেলাইট সিস্টেম দ্বারা কন্ট্রোল। এবার স্পুপিং করা মানে হলো আপনি এই বিষয়গুলোই ইনস্ট্যান্ট দেখতে পাবেন না কিংবা দেরিতে দেখতে পাবেন। অর্থাৎ ধরুন রানওয়েতে একটি ফ্লাইট দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পেলেন রানওয়েটা ফাঁকা, ফলে আপনি যখন রানওয়েতে নামবেন অটোমেটিকলি সেই ফ্লাইটের সঙ্গে আপনার কলিশন হবে। আপনি মাটি থেকে কোথায় আছেন, কতটা উপরে আছেন আপনি জানতে পারছেন না, আপনি ডিলেতে জানতে পারছেন। ফলে ফ্লাইট ওড়ার ক্ষেত্রে 2 মিনিট ডিলে মানে বুঝতে পারছেন, 2 মিনিট ডিলে মানে আপনি বড় সড়ো ভয়ানক বিপদে পড়বেন এবং আশেপাশে আপনি কিছু বুঝতে পারছেন না, বা আপনার কাছে যে সিগন্যাল পাঠানো হয়েছে সেটা ফেক সিগন্যাল। আপনাকে বলা হচ্ছে আপনি মুম্বাইয়ের উপরে নেই, এই মুহূর্তে জয়পুরের উপরে আছেন। ফলে আলটিমেটলি আপনার যে গতি প্রকৃতি তা তো কন্ট্রোল করাই সম্ভব হবে না। ফলে ভয়ঙ্কর একটা অ্যাটাক, এবং এই অ্যাটাক নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে। এবং এই মুহূর্তে দেখুন ফ্লাইট কন্ট্রোলার সিস্টেম দ্বারা পুরো বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর পিছনে দায়ীকে সেও প্রশ্ন কিন্তু উঠছে। দেখুন জিপিএস জ্যামিং এবং স্পুপিং এর মধ্যে একটা পার্থক্য আছে। জ্যামিং মানে কি আপনার সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নেটওয়ার্ক, সেটা আরেকটা ইস্যু। জ্যামিং যদি করা হয় ফ্লাইটে ম্যানুয়াল স্যাটেলাইট সিস্টেম নেভিগেশন সিস্টেম থাকে, সেটাকে দিয়ে অপারেট করা যায়। কিন্তু স্পুপিং মানে হলো আপনার ফ্লাইটে নেভিগেশন সিস্টেম অন, আপনি কোন দিকে যাচ্ছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে ভুল পথে পাঠানো হচ্ছে। আপনার যেদিকে যাওয়ার কথা নয় আপনি সেদিকে যাচ্ছেন, নতুবা আপনার যে সময় যেখানে পৌঁছানোর কথা ছিল, যে উচ্চতায় ওঠার কথা ছিল, আপনাকে মিস ইনফর্ম করে সেই পুরো বিষয়টা থেকে মিসগাইড করে আপনাকে ভুল পথে, ভুল উচ্চতায়, ভুল দিকে চালনা করা হচ্ছে, এবং সেই দিক থেকে হতে পারে আরেকটি বিমান মাঝ আকাশে আপনার দিকে ছুটে আসছে। এটা কিভাবে করা সম্ভব দেখুন, আমি একটি ছোট্ট ছবি আপনাদের দেখাই। দেখুন একটি বিমান, এই বিমান থেকে স্যাটেলাইট থেকে যখন বিমানে বিভিন্ন ক্ষেত্রে সিগন্যাল আসে, সেই সিগন্যাল যখন বায়ুমণ্ডলে ঢুকে যায় তখন এই সিগন্যালটা অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়। অর্থাৎ একটি স্যাটেলাইট থেকে আপনার কাছে অবধি যে সিগন্যাল আসে অটোমেটিকলি সেটা অনেকটা পথ পেরিয়ে আসছে, দুর্বল হয়ে যাবে। কিন্তু স্পুপার যারা, তারা মাটি থেকে আপনাকে একটি সিগন্যাল পাঠাবে যেটা অত্যন্ত স্ট্রং। এবার আপনার বিমান অবধি কোন সিগন্যালটা যাবে, উইক সিগন্যাল নাকি স্ট্রং সিগন্যাল? অটোমেটিকলি স্ট্রং সিগন্যালটা আপনার কাছে চলে যাবে। ফলে পাইলট ইজিলি স্ট্রং সিগন্যালটার উপর বেস করে ডিসিশন নেবে মধ্য আকাশে। ফলে স্পুপাররা কিন্তু সেই কাজটি করেছে। এবং দেখুন দুভাবে স্পুপিং করা যায়। একটি হলো সিম্পল স্পুপিং, যেটা আমি বললাম যে স্ট্রং সিগন্যাল পাঠাও, শুধু স্ট্রং সিগন্যালই ড্রাইভার বা পাইলট অবধি পৌঁছাবে। পরবর্তী হলো মিকামিং স্পুপিং, যেখানে ডিলে সিগন্যাল করে দেওয়া হয়, অর্থাৎ যখন যেখানে থাকার দরকার আপনি বুঝতেই পারছেন না, সেখানে আপনি পৌঁছেছেন কি পৌঁছাননি। অর্থাৎ 1 মিনিট ডিলে হওয়া মানে ফ্লাইটের মতো বিষয়। তাহলে কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা প্রবণতা, বুঝতেই পারছেন কেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উঠে আসছে। অর্থাৎ টার্গেটে কলকাতা। কেন কলকাতা টার্গেট? অনুমানটা খুব সহজে আপনারা নিজেরাও করতে পারেন। কলকাতা হলো দেশের অন্যতম ব্যস্ততম একটি বিমানবন্দর। দিল্লি, মুম্বাই, কলকাতা প্যাটার্নটাকে বুঝুন, যেখানে মানুষের সংখ্যা বেশি ঠিক সেখানেই কিন্তু আক্রমণ করা হচ্ছে। পাহাড়ের বিমানবন্দরগুলো তুলনায় ছোট হয়, সেগুলো আর্মি দ্বারা কন্ট্রোলড হয় এবং সেখানে কিন্তু ব্যস্ততা তুলনায় কম। ফলে এমন কিছু জায়গাকে টার্গেট করা হচ্ছে যেইখানে টার্গেট যদি তাদের সাকসেসফুলি করা সম্ভব হয় তাহলে ক্ষতির পরিমাণটা বাড়বে। দিল্লি বিস্ফোরণে আমরা কি দেখেছিলাম? রিসিন নামক এক রাসায়নিক পদার্থ ব্যবহার করে মানুষ মারার পরিকল্পনা করা হয়েছিল জঙ্গিদের পক্ষ থেকে। অর্থাৎ যেখানে মানুষের সংখ্যা বেশি বিপদ কিন্তু সেখানেই বাড়ছে, তা কিন্তু এই প্যাটার্ন ফলো করলেই বোঝা যায়। তবে ভারতের গোয়েন্দা দপ্তর আপাতত কলকাতা বিমানবন্দরকে আগলে রাখলেন, ভালো রাখলেন, যত্নে রাখলেন, কিন্তু যে সম্ভাবনা আন্তর্জাতিক স্তরে তৈরি হচ্ছে আহমেদাবাদ দুর্ঘটনার মতো ফের একটা পরিকল্পিত হামলার ছক ষড়যন্ত্রকারীরা কিন্তু করতে শুরু করে দিয়েছে। বিপদ বাড়ছে ভারতের, জানি না এর শেষ কোথায়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।